আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের আলোচনা হবে যে 16.1 এবং 16.2 যারা মূলত এসএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমাদের এই ভিডিওটা। তা তোমরা যারা এসএসসি পরীক্ষা এবার দিবা তোমাদের উদ্দেশ্যে আমি এই চ্যানেলে পর্যায়ক্রমে অনেকগুলো নৈবিত্তিক নিয়ে আসবো, যে নৈবিত্তিকগুলোর শুরুতেই আমাদের আলোচনা হবে হচ্ছে পরিমিত অধ্যায় নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব 16.1 এবং 16.2 এর এমসিকিউ গুলো আমরা কিভাবে সলভ করব, যার মাধ্যমে আমরা পরীক্ষায় ভালো একটা মার্ক উঠাতে পারবো। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই অধ্যায়টায় প্রবলেম থাকে, যার কারণে এই অধ্যায়টাই আমাদের শুরুতে আলোচনা করা দরকার বলে আমি মনে করি। এই জন্যই আমাদের পর্যায়ক্রমে এই অধ্যায়টা দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসগুলো এই চ্যানেলের ভিতরে আমরা দিয়ে দেবো আর কি। তা তোমরা যারা নতুন দেখতেছো আজকের এই ভিডিওটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, সাথে শেয়ার করতে ভুলবা না। অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবা যেন তারা এই ভিডিওটা দেখার মধ্যে উপকৃত হয়। তা আমরা আলোচনা করব 16.1, যেখানে 16.1 এর অধ্যায়টা আমাদের জানতে গেলে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এক নম্বরে ত্রিভুজ সম্পর্কিত যে বিষয়গুলো, ত্রিভুজের ক্ষেত্রফল, তিন বাহুর ক্ষেত্রে, দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, সমবাহুর ক্ষেত্রে, মোট কথা ত্রিভুজ সম্পর্কিত যে আমাদের ম্যাথগুলো আসে, ত্রিভুজ সম্পর্কিত ম্যাথগুলোর প্রথম যে আমাদের সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল মানেই আমরা জানি যে এটা খুব সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল। সিম্পল আমরা যে ত্রিভুজ, আমরা সমবাহু সমকোণী ত্রিভুজকে আমরা যদি কল্পনা করি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব হাফ গুণন উচ্চতা। তিন বাহু যদি থাকে, অনেক ক্ষেত্রে ত্রিভুজের তিনটা বাহুর মান আলাদা আলাদা থাকে, অর্থাৎ বিষম বাহুর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। আবার যদি দুই বাহু থাকে, ত্রিভুজের ক্ষেত্রে অনেক সময় দুই বাহু আছে আর একটা অন্তর্ভুক্ত কোণ আছে, সেক্ষেত্রে আমরা এটা হাফ এবি sin থিটা। যেখানে অবশ্যই আমাদের এ বলতে আমরা জানবো যে প্রথম বাহু, বি বলতে হচ্ছে পরের বাহু। এরপর আমরা পরের নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের সেম ওয়ে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র ইউজ হবে √3/4, তারপরে হলো a স্কয়ার। এখানে প্রথমত আমাদের এই চারটা সূত্রের ভিতরে আমাদের যে ম্যাথটা পরীক্ষায় এবার আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ, সেই এমসিকিউটাই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে একদম 3 নম্বর সূত্র অনুযায়ী যে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, কিন্তু পরীক্ষায় থাকবে তোমাদের দুই বাহু থাকবে আর পাশাপাশি অন্তর্ভুক্ত জায়গায় মধ্যবর্তী কোণটা উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আমরা ইনশাআল্লাহ এই ম্যাথটা করতে পারবো। তো কিভাবে আমরা অবশ্যই দেখি, এখানে মনোযোগ দিয়ে প্রথম ম্যাথটাই কিন্তু এই সূত্র দিয়ে দেওয়া, যে ত্রিভুজের দুই বাহু 6/8, ক্ষেত্রফল হচ্ছে 12√2 হলে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে মধ্যবর্তী কোণ আর অন্তর্ভুক্ত কোণ এখানে কিন্তু প্রায় সেম টু সেম, আমরা ওই ওয়েতে অঙ্কটা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা হলো যে ত্রিভুজের দুই বাহু, একটা আছে 6 আর একটা আছে হলো 8, তাহলে আমাদের অবশ্যই দুই বাহুর সাথে মিলতেছে। এবং অন্তর্ভুক্ত কোণ যদি থাকে, হ্যাঁ অবশ্যই অন্তর্ভুক্ত কোণ নাই কিন্তু চাইছে, যার কারণে আমরা এই সূত্রটা ইউজ করব। কিন্তু এখানে আবার দেওয়া আছে কি ক্ষেত্রফল 12√2। আমরা করব কিভাবে? আমাদের প্রথম কাজ হলো যে বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করা। তো আমরা যে সূত্রটা চালাবো যে কি ক্ষেত্রফল ইকুয়াল, আমরা কি লিখছিলাম, হাফ এবি sin থিটা। তাহলে ক্ষেত্রফলের মান কিন্তু আমরা পাইছি অলরেডি, ওরা প্রশ্নে দিয়েই দিতে যে 12√2 ইকুয়াল হাফ। এর মান আমরা প্রথমটা ধরবো, বির মান আমরা পরেরটা, আর sin থিটা আমরা মান পাইনি, এটা আমরা বাইর করব। তাহলে আমাদের এখানে তাহলে মোটামুটি প্রথম স্টেপটা শেষ। 12√3 ইকুয়াল, এইদিকে আমাদের যদি 6 কে যদি 2 দ্বারা কাজ করি তাহলে হচ্ছে কত 3, তাহলে 3 আসছে 24 sin থিটা। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি 12√2 ভাগ 24 ইকুয়াল দেওয়া আছে sin থিটা। তাহলে sin থিটাকে কাজ করলে আমাদের এখানে মান চলে আসবে হলো, তাহলে আমরা পাবো হচ্ছে 1/√2, এটা হলো sin থিটার মান। কিন্তু আমরা অবশ্যই জানি যে sin কত ডিগ্রির মান, 1/√2 অবশ্যই 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে sin থিটা ইকুয়াল sin 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল লেখা যায় 45 ডিগ্রি। তাহলে আমরা অলরেডি থিটার মান কিন্তু পেয়ে গেছি। তাহলে থিটার মানটা এভাবে বাইর করতে হবে। অনেক সময় মধ্যবর্তী কোণ চাবে না, আছে বড় চাবে হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। সেক্ষেত্রে তোমরা এই পর্যায়ক্রমে ম্যাথটা করলেই অ্যানসারটা খুব তাড়াতাড়ি তোমরা নিয়ে আসতে পারবে। মূলত এখানে হিজিমিজি লাগলেও আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আমি আরেকবার এই পাশে দেখাচ্ছি যে আসলে আমরা কি করছিলাম, ক্ষেত্রফল ইকুয়াল কি লেখা যায়, হাফ এবি sin থিটা। তো এখন ক্ষেত্রফল আমাদের প্রশ্নে দেওয়াই ছিল 12,
রুট টু হাফ এ সিক্স, তারপরে বি হচ্ছে 8 সাইন থিটা। তাহলে আমাদের এখানে কাজ করলে হচ্ছে 12 রুট টু, তাহলে এখানে হলে কত হবে, অবশ্যই 3 3 আসে 24, 24 হচ্ছে গুণ, এবার শেষে কি হলো ভাগ সাইন থিটা। তাহলে এখন 24 কে যদি 12 দ্বারা কাজ করি তাহলে 2, তাহলে উপরে 2 নিচে হলো 2 সাইন থিটা। তাহলে আমরা এখানে ভালো করে জানি যে একটা 2 মানেই হলো দুইটা 2, তাহলে এখানে আমরা রুট দুইটা বানাই দিলাম, একটা মানে রুট হচ্ছে দুইটা। তাহলে উপরে যদি আমরা কাটি তাহলে পাইতেছি কি 1/√2। তাহলে সাইন কত ডিগ্রির মান 1/√2? অবশ্যই আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে সাইন থিটা। তাহলে আমরা সাইন সাইন কাটা, থিটা ইকুয়াল কি দিতে পারবো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি একদম বিস্তারিতভাবে এখানে তোমাদের শো করাইলাম যেন তোমাদের বুঝতে অসুবিধা হয় না। অবশ্যই এই অঙ্কটা আমাদের করতে হবে এইজন্যই কারণ আমি বেসিক থেকে এভাবে করাইছি, কারণ আমরা বেসিক যদি বুঝি তাহলে আমরা শর্টকাট কিন্তু করতে পারবো। মূলত আমাদের বেসিকটাই হচ্ছে স্ট্রং করা দরকার, যার কারণে আমরা এইভাবে করব। যদি এটা আমরা পারি তাহলে ক নম্বর অঙ্কতে আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এটাই হলো আমাদের প্রথম এমসিকিউ এর সমাধান। দ্বিতীয় এমসিকিউ তাহলে কি বলছে একটু দেখি আমরা। দ্বিতীয় এমসিকিউ ক্ষেত্রে প্রথম এমসিকিউ শেষ। দ্বিতীয় এমসিকিউ বলছে ত্রিভুজের তিনটি বাহু 5 6 7 হলে ক্ষেত্রফল কত। তা দ্বিতীয় এমসিকিউটা করতে গেলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে আসলে এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাদের কয়টা ত্রিভুজের এখানে ক্ষেত্রফল ঠিক আছে, কিন্তু কোন ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তিন বাহুর মান না দুই বাহুর মান, এটা জিনিসটা লক্ষ্য করতে হবে আমাদের। তো এখানে দেখো তিনটা বাহুর ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করি, s * s - s - b s - c। এটা কোন নম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু সলভ করতে পারবো। তো আমরা তাহলে উপরেরটা মিশাই দিলাম, তোমরা অবশ্যই ভালো করে এটা তুলে নিও। এবার দ্বিতীয় যে ম্যাথটা আমরা সলভ করব সেটা হচ্ছে তিন বাহুর ক্ষেত্রে আমরা কিভাবে করব। ত্রিভুজের তিনটি বাহু 5 6 7 ক্ষেত্রফল কত। তাহলে আমরা এটা একটু মিশাই দেই। এখন পর্যায়ক্রমে দেখি এখানে যে ত্রিভুজের তিনটা বাহু, তাহলে আমরা প্রথমে a পাইছি হলো কত 5, b কত পাইছি 6, c কত তাহলে 7, 5 6 7। এরপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, ত্রিভুজের তিনটা বাহু 5 6 আর হলো 7। আচ্ছা, ত্রিভুজের তাহলে আমরা তিনটা বাহু লিখলাম 5 6 7। তাহলে আমাদের কাজ হলো কি, এখানে এর মান বি এর মান সি এর মান অলরেডি আমরা এখানে শো করলাম y অনুযায়ী। দ্বিতীয়ত তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে s এর মানটা আমাদের এখান থেকে কি ফাইন্ড আউট করা। তাহলে আমাদের s এর মানটা কিভাবে হবে, s মানে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা বের করার নিয়মটা হচ্ছে উপরে যে মানগুলো আমরা a b পাবো সেগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 7 5 12 আর 6 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। তার মানে আমরা s এর মান অলরেডি পেয়ে গেছি। তাহলে s মানে কি আমাদের বুঝতে হবে। আমরা জানি যে এটা একটা ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজে ধরো এটা 5 এটা 6 আর এটা ধরো 7, 5 6 7। তাহলে অবশ্যই আমরা জানি যে তিনটে বাহু যখন আলাদা আলাদা হয় তাহলে এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে অবশ্যই এটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পরিসীমা বের করতে চাই, তাহলে পরিসীমা মানেই হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। তাহলে 7 5 12, 12 আর 6 হলো 18। তাহলে আমরা পরিসীমা পাবো কত 18। এখন s মানে তাহলে কি, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমা যদি 18 হয় তাহলে অর্ধ পরিসীমা, তাহলে 18 কে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই কত হবে 9। তাহলে s আমরা পাইলাম 18 ভাগ 2 ইকুয়াল কত 9। তাহলে এইভাবে আমরা অর্ধ পরিসীমাটা বের করতে পারবো। তাহলে অবশ্যই অর্ধ পরিসীমা বের করার ফলে আমাদের 3 নম্বর যে কাহিনী দেওয়া আছে যে তিনটি বাহুর ক্ষেত্রে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। তাহলে অবশ্যই তিন বাহুর ক্ষেত্রে আমরা ইউজ করি যে s * s - a s - b s - c। তাহলে s এর মান অবশ্যই আমরা পাইছি 9, তাহলে 9 - a হলো 5, 9 - হলো 6, এদিকে আছে 9 - 7, তাহলে 9। এখানে কাজ করলে হবে কত 4, তারপরে 3, তারপরে হচ্ছে 2। তাহলে মোটামুটি আমরা এই মানগুলো পাইলাম। এখন এগুলোকে সবগুলো গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখতে হবে কত হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে 9 4, তাহলে চাইলাম 36, 36 3, তারপর হচ্ছে 2। মোটামুটি এগুলো গুণ করে আমাদের একটা অ্যানসার আসবে, ওটাকে আমরা রুট করব।
তাহলে আমরা এটা পাইলাম টোটালি √216। তাহলে এটাকে আমাদের কাজ করলে হচ্ছে 14.69। এটাই হলো এর অ্যান্সার। তাহলে আমরা এভাবে পর্যায়ক্রমে করব। অবশ্যই তোমরা যারা দেখতেছো অবশ্যই ডান পাশে দেখো, তোমাদের এই অধ্যায়ের জন্য 16.1 16.2 এর যে সূত্রগুলো লাগে সেগুলো আমরা খুব সুন্দর করে এখানে উপস্থাপন করে দিছি। এগুলো আমরা খুব ভালো করে আগে আয়ত্ত নিব, তারপরে আমরা এগুলো পাওয়ার চেষ্টা করব। ত্রিকোণমিতি যেমন সহজ তেমনি আমাদের এই অধ্যায়টা সহজ। ত্রিকোণমিতি জানতে গেলে অবশ্যই কি করতে হবে, আমাদের সূত্র জানতে হয়। দ্বিতীয়ত হচ্ছে পরিমিতি জানতে গেলে আমাদের এই সূত্র জানতে হয়। সূত্র ছাড়া আসলে এই অঙ্কগুলো পাওয়া একদম আমাদের ইম্পসিবল। এই জন্য আমাদের অবশ্যই সূত্রগুলো জানতে হবে। দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের কি হবে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা বলছে কি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে 2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে অবশ্যই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখানে আমি শো করাইছি √3/4, তারপরে কি a স্কয়ার। তাহলে √3/4 a স্কয়ার। এ বলতে কোনটা বোঝাচ্ছে, বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা ওই সূত্রটাই যদি এখানে ইউজ করে দেই, তাহলে সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের মান যদি বসাই দেই আমাদের কত আসতেছে দেখি। তাহলে আমরা সূত্র জানি হলো কি √3/4, আর এর মান আছে আমাদের হচ্ছে 2, তার উপর স্কয়ার। তাহলে √3/4, এখানে আবার 4, তাহলে 4 4 কাটা, আমাদের आंसर আসছে √3। ভেরি ইজি। অবশ্যই আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে আর কি মনে হয়। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে মান দেখো 3 4 5 তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা ত্রিভুজের পরিসীমা কত? মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ভাইটাল বলতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অবশ্যই আমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করব। 3 4 5 6 সরি 3 4 5 তিনটি বৃত্ত নিতে হবে। অর্থাৎ 3 4 5 দ্বারা তিনটি বৃত্ত মানে কি বোঝাচ্ছে, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নিয়ে কয়টা বৃত্ত আঁকা লাগবে, তিনটা। এই তিনটে বৃত্ত আঁকার ফলে আমাদের এই বৃত্ত তিনটার কেন্দ্রগুলোকে যদি আমরা বহিঃস্পর্শ করি তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে। ওই ত্রিভুজের পরিসীমা কত এটা আমাদের বাইর করতে হবে। তা আমরা এখানে অবশ্যই দেখি 3 সেন্টিমিটার, ধরো 3 সেন্টিমিটার আমরা একটা এখানে বৃত্ত আঁকলাম। এটা ধরো হচ্ছে 3 সেন্টিমিটার। আরেকটা বৃত্ত আঁকলাম আমরা, ধরো এটা হলো 4 সেন্টিমিটার। আরেকটা বৃত্ত আমরা আঁকলাম, ধরো এটা হলো 5 সেন্টিমিটার। তাহলে এটা 3 সেন্টিমিটার নিয়ে আর্ট করলাম, এটা হলো 4, এটা হলো 5। এখন আমরা কি বলছি যে এই কেন্দ্রগুলোকে যদি আমরা বহিঃস্পর্শ করি, মানে বাইরে দিয়ে স্পর্শ করানো হয়। দেখো খুবই একটু জটিল প্রশ্ন কিন্তু বুঝলেই সহজ। তাহলে আমাদের এখন বলছে যে এই ত্রিভুজটা তুমি আঁকলে এই ত্রিভুজটার তাহলে পরিসীমা কত? তাহলে আমরা যে এখানে যে বৃত্ত ফার্স্ট অফ অল যে বৃত্তটা আর্ট করছিলাম প্রথমে, আমরা এই বৃত্তটা অবশ্যই কত সেন্টিমিটারের ভিতরে আবদ্ধ ছিল, 3 সেন্টিমিটার। তারপরে কত 4, তারপরে কত 5। তাহলে অবশ্যই যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 3, এটাও 3। আর এই বৃত্তটার ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কত নিছিলাম, 4, তাহলে এটা 4, এটা 4। এই বৃত্তের ক্ষেত্রে যে আমরা ব্যাসার্ধটা নিছিলাম সেটা হচ্ছে কত, 5 এবং 5। তাহলে এখন দেখো অনেক স্টুডেন্ট কিন্তু এটাকে 3 ধরবে, 4 ধরবে, 5 ধরবে। তার মানে হিসাব তারা করবে এভাবে 3 4 5, তাহলে ইকুয়াল হলো কত, 12। কিন্তু এই প্রশ্নটা আমাদের ভুল হবে, 12 হবে না। তাহলে কি হবে স্যার, তাহলে 12 না হলে কি হবে? তাহলে অবশ্যই এখানে বুঝতে হবে যে আসলে এখানে 3 কিন্তু দুইবার দেওয়া আছে, 4 আবার কয়বার আছে, দুইবার। 5 আবার কয়বার আছে, দুইবার। তাহলে আমাদের এই প্রশ্নটা হবে 3 3 কত, 6 প্লাস 3 6, আর এই 4 4 কত হলো, 8 প্লাস 5 5 কত হলো, 10। তাহলে 10 আর 6 হচ্ছে কত, 16, 16 আর 8 কত হলো, 24। তার মানে 24। এই 24 হলো এর অ্যানসার। তো অবশ্যই আমরা বুঝছি, এইভাবে আমরা বুঝলি মোটামুটি আমরা এই যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা সলভ করতে পারবো। বহিঃস্পর্শ করলে কি হবে, এখন 3 এর জায়গায় আমরা 4 5 যেটাই দেখ না কেন তোমরা এইভাবে করবা। লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট হিসেবে বলা যায়, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 হলে পরিসীমা কত? মোস্ট ইম্পর্টেন্ট। পরিসীমা কি আমি কিছুক্ষণ আগে বলছি যে পরিসীমা মানেই হচ্ছে একটা ত্রিভুজে যে তিনটে বাহু থাকে এই তিনটে বাহুকে কি করা, যোগ করা। বাহুর যে মানগুলো থাকে সেটা যোগ করা। তা আমাদের এখানে তো অবশ্যই কোনো বাহুর মান দেওয়া নাই, ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফল থেকে আমাদের কাজ কি, আগে বাহুর মান বের করা, তারপরে বাহু তিনটাকে যোগ করা। তাহলে আমরা পর্যায়ক্রমে উপরে যা যা করলাম অবশ্যই মিশাই দিচ্ছি। জায়গা যেহেতু আমাদের শর্ট, সেই ক্ষেত্রে আমরা এগুলো মিশাই দিলাম। দ্বিতীয়তে আমরা এখন করার চেষ্টা করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 বাহুর দৈর্ঘ্য কি স্কয়ার ইকুয়াল ক্ষেত্রফল দেওয়া আছে কত,
12√3। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন চালাই তাহলে আমাদের আসতেছে কত, দুই পাশে √3 আউট, তাহলে a স্কয়ার বাই 4 ইকুয়াল কত আছে 12। মোট কথা আমরা জানি যে একই যদি সংখ্যা উপরে থাকে তাহলে অটোমেটিক্যালি দুই পাশে থাকলেই চলে যায়, অথবা নিচে যদি থাকে তাও চলে যায়। দুই পাশে একই জিনিস থাকলে অটোমেটিক্যালি সেটা চলে যায়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয়টা হলো হচ্ছে a স্কয়ার, এখন 12 এর সাথে আমাদের এই 4 এর একটা সম্পর্ক আছে, তাহলে অবশ্যই কি 12 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 12 48। 48 এর পরে আমাদের a যদি স্টার্ন করি তাহলে রুট হয় ওইদিকে গিয়ে, তাহলে √48। এখন √48 যদি আমরা ভাঙাই নেই তাহলে আসতেছে কত, a। আচ্ছা যদি আমরা 3 এবং 16 এর হিসাবটা নেই তাহলে এখানে আমরা পাইতেছি a ইকুয়াল 4√3। 4√3 √3 বাই 4, √3 কাটা 4, 4 হলো নিচে, তাহলে 4 12 হলো, তাহলে 48 হলো, a স্কয়ার ঠিক আছে, a স্কয়ার রুট হলো। এখন 48 এর ভিতরে আমরা ভাঙে নিয়েছি 3 আর হচ্ছে 16, তাহলে মোটামুটি আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 4√3। কিন্তু আমাদের বলছে কি বাহুর দৈর্ঘ্য কিন্তু চাইনি, চাইছে কি পরিসীমা কত। এখন কোন ত্রিভুজের পরিসীমা আছে এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কোন ত্রিভুজ, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ বলতে কাকে বোঝায়, যে ত্রিভুজের তিনটা বাহু কি হয়, সমান হয়, একেই তো বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে, এর মান কত 4√3, 4√3, 4√3, প্রত্যেক বাহুর মান দেওয়া আছে 4√3। তাহলে আমাদের কাজ কি, এগুলোকে হচ্ছে কি করা, তিনটাকে একসাথে কি করা, যোগ করা। তাহলে অবশ্যই পরিসীমা যেহেতু, তাহলে আমরা সবগুলো যোগ করি, তাহলে পরিসীমা ইকুয়াল লেখা যায় 4√3 প্লাস 4√3 প্লাস 4√3, তাহলে আসতেছে আমাদের হচ্ছে 12√3। অথবা তোমরা কেউ কেউ ডাইরেক্ট এভাবে করতে পারো যে পরিসীমা ইকুয়াল 3 গুণন 4√3, তাহলে এইভাবে তোমরা করতে পারো, যেহেতু হচ্ছে তিনটাই সমান তাহলে আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি যে 3 4 12√3। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা 16.1টা বাসায় সলভ করার চেষ্টা করব। তোমাদের কোনো এমসিকিউ যদি সলভ করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবা, আর শেয়ার করতে ভুলবা না। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমরা এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। যাই হোক, আমাদের এখন যে বিষয়টা আলোচনা হবে 16.2 এর যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পর্যায়ক্রমে এখানে উঠেছি। তার প্রথম 6 নম্বর যে প্রশ্নটা, সামুদ্রিকের কর্ণ আছে 16, ক্ষেত্রফল 80 হলে লম্ব কত। এখন সামুদ্রিকের কিন্তু এখানে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে, একটা হচ্ছে কি সামুদ্রিকের কর্ণ দিয়ে আর একটা ভূমি এবং স্তর দিয়ে। তা আমরা কিন্তু এই 7 নম্বর ম্যাথটা কিন্তু আমরা জানি এবং এমসিকিউ এখান থেকে হয়, এটা খুব আমরা সহজে দিতে পারি। দ্বিতীয়ত হলো সামুদ্রিকের যে সূত্রটা অবশ্যই আমাদের এখানে একটু আসতে হবে। সামুদ্রিকের সূত্র দেখো এখানে শো করাইছি, সামুদ্রিকের সূত্র হলো দুইটা, একটা কি বিএইচ আর একটা হলো ডিএইচ। বিএইচ বলতে বি তে আমরা কি ভূমি বলতে পারি, এইচ তে হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি গুণন উচ্চতার ক্ষেত্রে এই সূত্র ইউজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ডিএইচ। ডি তে আমরা কি বুঝবো, যে সামুদ্রিকের যে কর্ণ থাকে সেটা, এবং কর্ণের উপর অঙ্কিত লম্ব, লম্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে যদি আমাদের কর্ণ থাকে তাহলে এই সূত্র ইউজ হবে, আর যদি ভূমি থাকে তাহলে এই সূত্র ইউজ হবে, শর্টকাট বুদ্ধি। তাহলে আমাদের এখানে একটা দেখি যে প্রথমে আছে কি সামুদ্রিকের কর্ণ আছে কত 16, তাহলে কর্ণ আছে 16, যেহেতু কর্ণ আছে অবশ্যই আমাদের এই নিচের সূত্রটা অবশ্যই পড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দিতে পারি ডিএইচ, ক্ষেত্রফল ইকুয়াল লেখা যায় হলো কি ডিএইচ। তাহলে ক্ষেত্রফল আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে 80, ক্ষেত্রফল হলো 80। ডি কত, ডি মান দেওয়া আছে কত 16, কিন্তু এইচ নাই, এইচ চাইছে, এইচ আমাদের স্টার্ন করলাম, তাহলে 80 ভাগ কত 16, তাহলে এইচ, এইচ ইকুয়াল আমরা 80 কে 16 দ্বারা যদি ভাগ করি তাহলে পাইলাম কত 5। তাহলে আমাদের মোটামুটি এটা খুবই সহজ, এজন্য আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারলাম যে এইচ ইকুয়াল কত 5। দ্বিতীয়ত হলো 7 নম্বর ম্যাথটা কি বলছে সেটা আমরা একটু দেখি। 7 নম্বরে বলছে কি সামুদ্রিকের ভূমি, এটা আরো ইজি, সামুদ্রিকের ভূমি কত 12, আর হচ্ছে কর্ণ উচ্চতা কত 12, তাহলে
দিকের ক্ষেত্রফল, সেক্ষেত্রে বি এইচ আমরা ইউজ করব। তাহলে বি 12 এইচ ও 12, তাহলে 12 12 হলো 144, তাহলে আমাদের এটা 7 নম্বর অ্যানসার 144। এরপরে 8 নম্বর প্রশ্নটার দিকে আমরা একটু দেখি কি বলছে। 8 নম্বর প্রশ্ন বলছে যে আয়তের ক্ষেত্রে, তাহলে এবার আয়তের প্রশ্ন। আয়তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কর্ণ কত, তাহলে আমরা অবশ্যই আয়তের ক্ষেত্রে কর্ণ চাইলে আয়তের ক্ষেত্রে এখানে তিনটা সূত্র আছে, একটা আছে কি ক্ষেত্রফল, আর একটা কর্ণ, আর একটা হলো পরিসীমা। তাহলে এখানে আয়তের ক্ষেত্রে এ দ্বারা কি বোঝায় দৈর্ঘ্য, বি দ্বারা কি বোঝায় প্রস্থ। যদি ক্ষেত্রফল হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কর্ণ হলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর √1। তা আমাদের কাজ হলো এখানে চাইছে কি সেটা দেখা। তাহলে কর্ণ চাইছে, তাহলে কর্ণ অনুযায়ী তাহলে আমাদের অবশ্যই সূত্র পড়তেছে কোনটা, 2 নম্বর সূত্র, √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা 8 নম্বর ম্যাথ সমাধান করতে তাহলে এখানে আয়তের কর্ণ, কর্ণ সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। কর্ণ √a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে দৈর্ঘ্য কত আছে 12 স্কয়ার 5 স্কয়ার, তাহলে 12 12 144 প্লাস 25, তাহলে 169 রুট করলাম হচ্ছে 13। তাহলে আমরা 8 নম্বর সমাধান করলাম যে 13। অনেক সময় কি হবে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, তোমাদের ক্ষেত্রফল বের করতে বলবে, তখন দৈর্ঘ্য গুণন প্রস্থ এই সূত্রটা ইউজ করবা। পরিসীমা যদি চাই একই ভাবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ধরো দৈর্ঘ্য আছে কত 12, প্রস্থ কত 5, তাহলে 12 আর 5 কত 17, 17 এর সাথে 2 গুণ করলে আমাদের পরিসীমা কিন্তু পাওয়া যাবে। তার মানে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপরে ম্যাথ আমরা করব সেটা হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কি বলছে, রম্বসের কর্ণ দুইটি, রম্বসের কর্ণ দুইটা আছে 8 6, তাহলে ক্ষেত্রফল কত। তাহলে রম্বসের চিত্র, তাহলে অবশ্যই আমরা রম্বসের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, এই সূত্রটা। রম্বসের ক্ষেত্রে হলো সূত্র হাফ d1 d2। এখন প্রশ্ন হলো স্যার এখানে d1 কি d2 কি, d1 হচ্ছে প্রথম কর্ণ আর d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। এখন প্রথম কর্ণ বলতে আবার কোনটাকে বোঝায়, ছোট কর্ণটা, আর d2 বলতে হচ্ছে তোমাদের বড় কর্ণটা। আমরা এখন 9 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য অবশ্যই এখানে দিকে খুব মনোযোগ সহকারে আমরা লক্ষ্য করব। 9 নম্বর প্রশ্ন সলভ। 9 নম্বরে দেওয়া আছে তোমাদের দুইটা রম্বসের দুইটা কর্ণ, তাহলে কর্ণ, তাহলে ছোটটা হচ্ছে d1 আর বড়টা হচ্ছে d2। তাহলে আমরা डायरेक्टली আমরা লিখতে পারি যে রম্বসের ক্ষেত্রফল তাহলে হাফ d1 এর মান কত 6 8, তাহলে আসতেছে 6 48, কাজ করলে 24। তাহলে মোটামুটি আমাদের 9 নম্বর প্রশ্ন সমাধান শেষ। খুবই ইজি দেখে আমরা শেষ করে রাখি। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ d1 d2, তাহলে d1 বলতে ছোট কর্ণ, d2 বলতে বড় কর্ণ। এরপর আমরা 10 নম্বর প্রশ্নের দিকে যাব। 10 নম্বর প্রশ্ন, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এখানে অবশ্যই তোমাদের এই দুটো প্রশ্ন একটা কোনো কম পাবাই নিশ্চিত। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের 16.1 এর সূত্র সমস্ত আমরা শেষ করছি, তাই আমি এটা মিশিয়ে দিলাম। অবশ্যই তোমরা এই দুটো সূত্র এখান থেকে নিবা। প্রথম সূত্র হলো সুষম ভুজ ক্ষেত্রফল যদি চাই, তাহলে তোমরা হচ্ছে n ইনটু দিবা হচ্ছে a স্কয়ার বাই হলো cot, তারপর হচ্ছে n বাই হলো 180 ভাগ হলো n। আর দ্বিতীয়ত হচ্ছে আর এটা হলো শীর্ষকোণ যদি চাই, তাহলে তোমরা লিখবা n মাইনাস 2 গুণন দেওয়া আছে হলো 180 ভাগ 2 ভাগ হলো 2। তাহলে অবশ্যই আমরা এই দুটো সূত্র জানবো, না পারলে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে আমাদের এখানে একটা কারেকশন করে দিতে হবে যে n স্কয়ার বাই 4, রম্বসের সূত্র দুটো তোমরা ভালো করে তুলে নিবা। এই সূত্র দুটো পাইলে আমরা এই দুটো মেথড সলভ করতে পারবো। সেটা কত নম্বর, 10 এবং 11। তাহলে 10 নম্বর ম্যাথটা আমরা প্রথমে করি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 18 মিটার। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 18√3। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা অবশ্যই ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করব, যেখানে n হচ্ছে কি তোমাদের যতটা ভুজের কথা বলবে অতটাই হচ্ছে n এর মান। তাহলে যেহেতু হচ্ছে স্বর, তার মানে হচ্ছে n এর মান তাহলে 6 হচ্ছে 6 a স্কয়ার, নিচে হচ্ছে কি 4, তারপর আবার হলো cot 180
ভাগ নিচে আছে কত 6 18√3। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি 6a স্কয়ার নিচে 4 cot, তাহলে আসছে 30√3। তাহলে 6a স্কয়ার বাই 4 cot 30 ডিগ্রির মান আমরা জানি √3। তাহলে দুই পাশে √3 অটোমেটিক্যালি বার। তাহলে দেখো এখানে তাহলে দুই পাশে √3 অটোমেটিক্যালি বার হলো। তাহলে 4 8 গুণ 72, 6a স্কয়ার 4 8 গুণ 72 a স্কয়ার 72 ভাগ 6 তাহলে 12। একে যদি আমরা স্ট্যান্ড করি রুট, তাহলে 3 4 12। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে a ইকুয়াল টু √3। তাহলে এর মান আমরা পাইলাম হচ্ছে 2√3। তাহলে এর কত 2√3। এখন a বলতে কি বোঝায় এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে a বলতে হচ্ছে a বলতে কি বোঝাচ্ছে। a বলতে হলো আমাদের বাহু। তাহলে বাহুর মান আমরা পাইলাম হচ্ছে কি a ইকুয়াল কি 2√3। অবশ্যই তোমরা এই সূত্রটা এবং এই ম্যাথের ক্যালকুলেশন গুলো অবশ্যই সুন্দর করে তুলে নিবা। এরপরে 11 নম্বর ম্যাথের সলভটা আমরা দেখি। 11 নম্বর ম্যাথে কি বলছে? 11 নম্বরে বলছে যে সুষম পঞ্চভুজের শীর্ষ কোণ কত? সুষম পঞ্চভুজের শীর্ষ কোণ কত? তাহলে আমাদের সুষম পঞ্চভুজের শীর্ষ কোণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, 2 নম্বর সূত্র। তাহলে সুষম পঞ্চভুজের শীর্ষ কোণ, তাহলে পঞ্চভুজ বলতে আমরা কত বলবো? তাহলে n - 2 180 ভাগ কত n। তাহলে n এর মান তাহলে পঞ্চভুজ তাহলে 5, নিচে আবার 5 গুণন হলো 180। তাহলে 5 এর থেকে 2 বাদ দিলে 3 গুণন 180 ভাগ কত 5। তাহলে আমাদের আসতেছে 3 গুণন 180 ভাগ 5, আমাদের আসতেছে 108। তাহলে 108 ডিগ্রি। এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট যা বলার ভাষা নেই। তোমরা অবশ্যই 10 এবং 11 করবা, এখান থেকে একটা এমসিকিউ ইনশাআল্লাহ পাবাই পাবে। এজন্য ভালো করে এই দুটো সলভ করতেই হবে আমাদের। এরপরের প্রশ্ন আছে আর মাত্র তিনটে সলভ করে আমাদের আজকের ক্লাস শেষ করব। দেখো খুব ধৈর্য সহকারে দেখো। বর্গের পরিসীমা 36 হলে কর্ণ কত? তাহলে বর্গের কর্ণ যদি চায় তাহলে কর্ণ কিন্তু আমরা বাইর করতে পারবো। কর্ণ বাইর করতে আমাদের কি কাজ করতে হবে? কর্ণের সূত্র জানতে হবে। কর্ণের সূত্র কি এটা আমাদের বুঝতে হবে যে কর্ণের সূত্র হচ্ছে √2। আমরা পাশে লিখে দিছি দেখো, বর্গ শূন্য তাহলে কর্ণ তাহলে হচ্ছে কি √2a। তাহলে আমরা ওটা ইউজ করি। তাহলে বর্গের পরিসীমা 36 কর্ণ করব, তার মানে আগে বর্গের পরিসীমার কাজটা আমরা করে নিই। তাহলে 12 পরিসীমার সূত্র আমরা লিখবো হচ্ছে কত 4a, তার মানে 4a ইকুয়াল আমরা লিখবো হলো 36। তাহলে যদি আমরা একে এখানে স্থান করি তাহলে 36 ভাগ 4 তাহলে আসছে 9। তাহলে এর মান আমরা কত পেলাম 9। কিন্তু আমাদের চাইছে কি কর্ণ কত, তাহলে অতএব কর্ণ আমরা লিখতে পারি কর্ণের সূত্র হচ্ছে কি √2a। তাহলে √2 এর মান হচ্ছে কত 9। তাহলে এটাকে আমরা সাথে লিখতে পারি 9√2। তাহলে এই হলো আমাদের কি বর্গের কর্ণ। এর পরের প্রশ্ন বলছে দেখো আয়ত দৈর্ঘ্য হচ্ছে 10, পরিসীমা 32 সেন্টিমিটার হলে প্রস্থ কত? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 10, পরিসীমা এত, তাহলে প্রস্থ কত? তাহলে আমরা জানি পরিসীমার সাথে সম্পর্কিত আছে দৈর্ঘ্য প্রস্থ। আয়তক্ষেত্রের এই পরিসীমার সূত্র a বলতে দৈর্ঘ্য, b বলতে কি প্রস্থ। তাহলে এই সূত্র আমরা যদি এখানে ইউজ করি তাহলে পরিসীমা ইকুয়াল টু ইনটু a প্লাস b, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা আছে কত 32, 2a আছে কত হলো 10, কিন্তু b এখানে দেওয়া নাই। তাহলে 32 ভাগ 2 10 প্লাস b, এটাকে ভাগ করলে 16 ইকুয়াল 10 ইকুয়াল, তাহলে b ইকুয়াল আমরা কত পাইলাম 6। তাহলে আমাদের প্রস্থ তাহলে কত পাইলাম? প্রস্থ হলো তাহলে 6। এটা আমরা কত নম্বর পড়লাম? 13 নম্বর। তাহলে 13 নম্বরের প্রস্থ আসলে কত 6। এরপর শেষ যে প্রশ্নটা যে ট্রাপিজিয়ামের ম্যাথ 14 নম্বর প্রশ্ন। ট্রাপিজিয়ামের মান দেওয়া আছে কি, এর মান দেওয়া আছে দেখো দুইটা বাহু, তার মানে একটা হলো a আর একটা b, আর উচ্চতা কত দেওয়া আছে 3। তাহলে ক্ষেত্রফল কত? তার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখানে নোট ডাউন করা আছে।
তোমরা অবশ্যই ট্রাপিজিয়াম ক্ষেত্রফল সূত্রটা জানবা যে h = a plus h into a plus b ভাগ কত 2। তো h এর মান দেওয়া আছে কত 3। তাহলে আমরা সূত্রটা ইউজ করি যে ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল h into a plus b ভাগ 2। h এর মান কত 3, এর মান দেওয়া আছে হলো আমার 7 + 8 ভাগ 2, 7 8 15 3 15 45 ভাগ 2 ইকুয়াল 20.22.5, তার মানে হচ্ছে 22.5 आंसर হবে। এই হলো মোটামুটি আমাদের 16.1 এবং 16.2 এর যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেগুলো বারবার টেস্টে পারে আসছে, এই প্রশ্নগুলো আমরা যদি সলভ করি মোটামুটি আমাদের এই অধ্যায় থেকে এই দুইটা চ্যাপ্টার থেকে আমরা যেভাবে এমসিকিউ পাই না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। নেক্সট ভিডিওগুলোতে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে অল বাটনে ক্লিক করে একদম রেখে দিবা যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।